কোরআন তেলাওয়াত, শপথ বাক্য পাঠ, জাতীয় সঙ্গীত পরিবেশনা শেষে পুরস্কার বিতরণ। সঞ্চালক বেশ প্রশংসার সহিত হৃদের নামটা নিতেই করতালিতে উৎসব মুখরে ফেটে পড়ল সম্পূর্ণ এরিয়া। টেলিভিশন পর্দায় বারবার ব্রেকিং নিউজে সংবাদ মাধ্যমগুলো একই সংবাদ সম্প্রচার করছে। মুচকি হাসি ঝলমল করছে হৃদের মুখখানা। স্টেজে উঠে পরিবারের সকলের দিকে দৃষ্টি ঘুরালো হৃদ। ধীর গম্ভীর শান্ত প্রখর তেজি পুরুষটা নিজের পুরস্কার হাতে সকল অফিসারদের উদ্দেশ্যে নিজের অভিব্যক্তি প্রকাশ করল। সেই সাথে আইন মন্ত্রী এবং এসিপি আকরাম হাসানের যৌথ অংশগ্রহণে হৃদকে নতুন এসিপি পদে ভূষিত করা হলো। নতুন এসিপি হিসেবে শপথ বাক্য পাঠ করল হৃদ, আর প্রাক্তন এসিপি হিসেবে আকরাম হাসানকে দেওয়া হলো বিশেষ সম্মাননা। আনন্দ চ্যালেঞ্জ উভয়ের মাধ্যমে একে অপরকে সমর্থন করা স্বামী এবং স্ত্রীর মধ্যে থাকা বন্ধনকে আরো শক্তিশালী করে তোলে। বর্তমানের এই দ্রুতগতির বিশ্বে এটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের সত্যিকারের শক্তি আমরা আমাদের স্ত্রীর কাছ থেকে যে সমর্থন পাই তার মধ্যে নিহিত। বিবাহকে বন্ধুত্বের ভিত্তির উপর গড়ে তোলা উচিত, যেখানে স্বামী বা স্ত্রী উভয়ই সান্ত্বনা, হাসি এবং বোঝাপড়া খুঁজে পেতে পারে। সত্যিকারের ভালোবাসা আমাদের জীবনে সুন্দরভাবে এগিয়ে চলার অর্থ এবং আনন্দ যোগ করে। পছন্দের মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া যেমন জীবনের প্রতিটি মুহূর্তকে আরো মূল্যবান করে তোলে। একটি সফল বিবাহের জন্য অনেকবার প্রেমে পড়া প্রয়োজন, তবে সর্বদা একই ব্যক্তির সাথে। কাউকে গভীরভাবে ভালোবাসা আপনাকে শক্তি দেয়, যখন কারো গভীরভাবে ভালোবাসা আপনাকে সাহস দেয়। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতো। যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে, যদি চোখ কাঁদে তাহলে হাত অশ্রু মুছে দেয়। বিবাহ বন্ধনে থাকা প্রেম হলো দুটি আত্মার একটি একক চিন্তা। এক্ষেত্রে দুটি হৃদয় এক হিসাবে স্পন্দিত হয়। সাহসী অফিসারদের স্ত্রীদের সম্মাননায় উপরোক্ত কথাগুলো বেশ সম্মান এবং বাহুবার সহিত বললেন সঞ্চালক। মাইক্রোফোন হাতে আবার শব্দের ঝংকার তুলে বললেন, তাই স্বামীদের আরেক অঙ্গ অর্থাৎ তাদের অর্ধাঙ্গীদের সম্মাননার জন্য স্বামীদের পাশাপাশি স্ত্রীদের মঞ্চে ডেকে নেওয়া হলো। প্রথমে বেশ অবাক হলো রিধি। পরক্ষণে মাইক্রোফোনে নিজের নাম শুনে মুচকি হেসে মঞ্চে উঠল রিধি। একই সাথে সম্মাননা দেওয়া হলো আকরাম হাসানের স্ত্রী ইলিমা খাতুন এবং রিধিকে। সেই সাথে তীক্ষ্ণ ফ্ল্যাশলাইটের ঝলকে আইন মন্ত্রী, পুলিশ কমিশনার, নতুন এসিপি রিশাদ চৌধুরী হৃদ, তার স্ত্রী আয়নিকা চৌধুরী রিধিমা, প্রাক্তন এসিপি আকরাম হাসান এবং তার স্ত্রী ইলিমা খাতুন একই ফ্রেমে বন্দী হলেন। পরক্ষণে সম্পূর্ণ সিআইডি টিমদের নিয়ে ছবি তোলা হলো। রাতের ডিনার শেষে সিনিয়র সিটিজেনরা বিদায় নিয়েছেন। ইয়াং জেনারেশনের বিভিন্ন অফিসাররা মিলে পার্টি করবে বলে থেকে গেছেন। সচরাচর কাজের তাগিদে এরকম সুযোগ খুব কমই পায় তারা, তাই মাইন্ড রিফ্রেশ করার জন্যে ন্যূনতম সুযোগ হাতছাড়া করতে চান না তারা। জমকালো নাচ গান, রকমারি লাইট, ক্যামেরা, সাউন্ডে ঝলমলে পরিবেশ। ভিড়ভাট্টা পেরিয়ে বাইরে এসে দাঁড়ালো হৃদ। পাশেই দাঁড়িয়ে আছে তাহসান তামিম। হৃদকে পার্কিংয়ের দিকে যেতে দেখে তামিম বলল, কিরে, এখন আবার কোথায় যাচ্ছিস? কোথায় আবার? বাড়ি যাচ্ছি। মন ক্ষুণ্ণ হয়ে হৃদের দিকে তাকালো তামিম। মানে কি হৃদ, তোর এত বড় সাকসেস, সবাই কত এনজয় করছে, ভিতরে পার্টি হচ্ছে, আর তুই চলে যাচ্ছিস? হৃদ পকেট থেকে ফোনটা বের করে ফোন স্ক্রিনে লক খুলে রিধিকে ডায়াল করতে করতে বলল, তুই তো জানিস এইসব পার্টি আমি পছন্দ করি না। বিরক্ত হলো তামিম। হৃদের দিকে তাকিয়ে গলায় বিরক্তির রেশ টেনে বলল, তুই থাকবি নিরামিষ একটা। হৃদ গা ছাড়া ভাব নিয়ে রিধির নাম্বারে পুনরায় কল করে তামিমকে বলল, তুই বললেও আমি থাকবো না বললেও। হৃদের এমন কথাই হতাশ হয়ে তামিম বলল, ধরছে না। আরে ভিতরে এত সাউন্ড, ভিড় ধরবে কিভাবে? ভিতরে চল, দেন ডেকে নিয়ে আসিস। তামিমের কথাটা যুক্তিসঙ্গত। খানিক ভেবে তামিমকে সাই দিয়ে ভিতরে গেল হৃদ। নিজের কাজে সফল হয়ে বাঁকা হেসে হৃদের পিছু গেল তামিম। ফোন বের করে মেসেজ পাঠালো, শোন, আমি হৃদকে নিয়ে ভেতরে আসছি, ও ঢুকলেই ওকে কথায় ব্যস্ত করে দিবি, যেন বের না হতে পারে। শালা ওর জন্য আমরা পার্টির আয়োজন করলাম আর ওই থাকবে না।
এটা হতে পারে? ভিতরে ঢুকতেই এক এক দলের অফিসাররা এসে কথা বলছে হৃদের সাথে। কেউ কেউ পরামর্শ নিচ্ছে, কেউ বা উপদেশ। ঋতু সকলের কথার জবাব দিচ্ছে। এমন সময় রিধিকে নজরে এলেই সকলকে এক্সকিউজ মি বলে রিধির কাছে চলে গেল হৃদ। ভোর, শিশির, জাবিদ এবং তামিমের সাথে আড্ডা দিচ্ছে রিধি। অনেক দিন পর টিমের সকলকে পেয়ে রিধি নিজেও আড্ডায় মেতে উঠেছে। তবে মাঝে মাঝে আর চোখে হৃদের দিকে তাকালেই দেখতে পেল হৃদ অন্যান্য আর্মি পুলিশ অফিসারদের সাথে কথা বলছে। সেদিকে বিশেষ মাথা ঘামালো না রিধি। এত ভিড়ে হালকা ঘাম দেখা দিয়েছে হৃদের মুখে। এতক্ষণ কথা বলে বলে ক্লান্ত হয়ে পড়েছে সে। হৃদের নাকানি চুমানি দেখে মুখ লুকিয়ে হাসল তামিম। রিধি হৃদের দিকে তাকাতেই দেখতে পেল হৃদ তাদের দিকে এগিয়ে এসেছে। নড়ে চড়ে উঠল রিধি। হৃদ কোনো কথা না বলে সোজা রিধির পিছনে দাঁড়িয়ে রিধির আঁচল টেনে মুখ মুছতে শুরু করলো। হতভম্ব হয়ে একবার সকলের দিকে তাকিয়ে হৃদের দিকে তাকালো রিধি। রিধি লজ্জা পেল খানিক, তবে কিছু বলতে পারল না সকলের সামনে। হৃদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে নিজের কাজ করে রিধিকে নিজের দিকে দিকে তাকিয়ে থাকতে দেখে বলল। কি হয়েছে? জবাব দিল না রিধি। সকলের দিকে তাকিয়ে হৃদ বলল, তোরা এখন যা, আমি এখন রিধির সাথে টাইম স্পেন্ড করব। চোখ দুটো ছোট ছোট করে হৃদের দিকে তাকালো রিধি। তামিম হৃদের দিকে তাকিয়ে বলল, ভাই এটা পাবলিক প্লেস। আর হ্যাঁ, তুই কিন্তু নির্লজ্জ হয়ে যাচ্ছিস দিন দিন। হৃদ তামিমের কথা যেন শুনতেই পেল না। রিধির নাম ধরে একটা টেবিলের দিকে যেতে যেতে বলল, আমার বউ আমার মর্জি। তামিম হৃদের দিকে এগিয়ে এসে কানে কানে বলল। দোস্ত, তুই কোনোভাবে জেলাস না তো? চোখ গরম করে তামিমের দিকে তাকালো হৃদ। তামিম আমতা আমতা করে বলল, না মানে, এই যে রিধি আমার সাথে আড্ডা দিচ্ছিল। তামিমকে থামিয়ে হৃদ বলল। যাবি? তামিম মুখে হাসি টেনে বলল, আরে যাচ্ছি যাচ্ছি ভাই, এমন করিস কেন? যাচ্ছি। রিধিকে নিয়ে বসে আছে হৃদ। সামনের মঞ্চে নাচ হচ্ছে, তবে সেসব দেখার ইচ্ছে নেই রিধির। হৃদ তার পাশে বসে এক তালে ফোন স্ক্রল করছে। আর চোখে বার কয়েক রিধির দিকে তাকালে দেখতে পেল রিধির চোখে মুখে বিরক্তি। তবুও কিচ্ছু বলল না হৃদ। রিধি আশেপাশে তাকিয়ে নিজের চেনা পরিচিত কাউকে খুঁজতে লাগলো, যার সাথে কথা বলা যায়। এমন সময় রিপোর্টারদের মাঝে সোহানকে দেখতে পেয়ে উঠে যেতে নিলেই রিধির হাত ধরে বসিয়ে দিল হৃদ। চোখের ইশারায় বলল, এক পাও নড়বে না এখান থেকে। রিধি মুখটা কাদো কাদো করে বসে রইল। বিড়বিড় করে বলল, কি একটা জ্বালা, নিজে মুখে কুলু পেটে বসে আছে আর আমাকেও এখান থেকে যেতে দিচ্ছে না। সে কথা হৃদের কানে এলে ঠোঁটের কোণে শয়তানি হাসি দেখা দিল হৃদের। কাজ না পেয়ে রিধি এদিক ওদিক তাকিয়ে সবকিছু পর্যবেক্ষণ করছে রিধি। অনেকেই তাদের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে মেয়েরা। কেউ কেউ আঙ্গুল দিয়ে হৃদকে দেখিয়ে একে অপরের ফিসফিস করছে। রিধি তাদের থেকে দৃষ্টি সরিয়ে হৃদের দিকে তাকালে দেখতে পেল হৃদ শার্টের টাই নেই, ওপরের কয়েকটা বোতাম খোলা। সেখান দিয়েই দেখা যাচ্ছে হৃদের বুকের অংশ বিশেষ। সেই দিকেই কিছু কিছু মেয়ে আর চোখে তাকাচ্ছে। জ্বলে উঠল রিধি। রাগে মেয়েগুলোকে বেহায়া উপাধি দিয়ে দিল। হাত পা যেন নিষ্পিস করছে তার। মন চাচ্ছে মেয়েগুলোর চোখে গুলি করে দিতে। এমন সময় ওয়েস্টার্ন ড্রেস পরা একটা মেয়ে এসে বলল, উইল ইউ ডান্স উইথ মি স্যার? রিধি ভালো করে খেয়াল করে দেখলো তার সামনে সৌমিলি দাঁড়িয়ে। হৃদ ফোন স্ক্রিন থেকে নজর সরিয়ে সৌমিলির দিকে তাকালো। মুচকি হেসে বলল, সরি সৌমিলি। সৌমিলি পুনরায় বলল, প্লিজ স্যার। হৃদ রিধির দিকে তাকালে দেখতে পেল রিধি রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে যেন বলছে, হ্যাঁ বললে খবর আছে। রিধির চাহনি দেখে হৃদ মনে মনে বলল, তখন আমাকে রেখে ওদের সাথে কথা বলেছিলে না, এবার আমিও তোমাকে রেখে সৌমিলির সাথে নাচবো, এটাই তোমার শাস্তি। হৃদকে চুপ থাকতে দেখে সৌমিলি পুনরায় বলল, প্লিজ রিধি, কিছু মনে করো না। আসলে তামিম স্যার আমাকে ডেয়ার দিয়েছে। প্লিজ স্যার, জাস্ট একটু নিচেই চলে আসবেন। রিধি কিছু বলল না, মুখ ঘুরিয়ে নিল। হৃদ হাসি মুখে সৌমিলির সাথে গেল। রিধি বিড়বিড় করে বলল, বুঝি না বিয়াইতা বেটা গো দিকে এদের এত নজর কেন? আর
এনারে দেখ, হাসি যেন মুখ থেকে সরছে না। তামিম, ভোর, শিশির, জাবিদ সকলেই একে অপরকে দেওয়া নিজেদের রেয়ার পূরণ করতে পার্টনার নিয়ে হাজির হয়েছে। সফট সং বেজে উঠেছে সাউন্ড বক্সে। হৃদের দিকে হাত বাড়িয়ে দিল সৌমিলি। একবার রিধির দিকে তাকিয়ে সৌমিলির হাতে হাত রাখল হৃদ। রিধির সর্বাঙ্গে যেন আগুন ধরে গেছে, পা থেকে মাথা পর্যন্ত যেন আগুন ধরিয়ে দিয়েছে কেউ। চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। ক্রোধ যেন চরমে পৌঁছে গেছে তার, নিজেকে নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ। সামনের ওয়েটারের কাছ থেকে এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিল রিধি। তবুও নিজেকে দমাতে পারছে না সে। আর এক গ্লাস পানি খেয়ে গ্লাস সহ হাতটা টেবিলের উপর রেখে দৃষ্টি দিল সামনে। সৌমিলি হৃদের কাঁধে হাত দিয়েছে। চোখ বন্ধ করে ঘাটটা অন্যদিকে ঘুরালো রিধি। তার সারা শরীরের যেন কেউ কাটা বিঁধিয়ে দিয়েছে। না সে চিৎকার করতে পারছে, আর না সে সেখান থেকে মুক্তি পাচ্ছে। রাগে ক্রোধে হাতে থাকা ওয়ান টাইম কাচের গ্লাসটায় চাপ প্রয়োগ করতেই হালকা ঝংকার তুলে হাতের মুঠোয় টুকরো টুকরো হয়ে বিঁধে গেল রিধির হাত। কলকল করে রক্ত বের হতে লাগলো হাত থেকে। এমন সময় রিধির দিকে এক পলক তাকাতেই চমকে গেল হৃদ। রিধি যে এতটা ডেসপারেট হয়ে যাবে আন্দাজ করতে পারেনি সে। এক স্টেপ ঘুরে মাত্রই হৃদের বাম হাতটা ধরে নিজের কোমরে রাখবে সৌমিলি, তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো রিধি। বিড়বিড় করে বলল, ভালো ছিলাম, ভালো লাগেনি আপনার। দিলেন মাথার তারটা কেটে। হনহনিয়ে গিয়ে হৃদের হাত ধরে টেনে নিয়ে করিডোর ধরে একটা রুমে ঢুকলো রিধি। অনুষ্ঠানে মাঝে হঠাৎ এমন কাণ্ড বেশ অবাক হয়েছে অনেকে, তবে বিশেষ কোনো গুরুত্ব না দিয়ে অনুষ্ঠান আগে বাড়ালো তারা। হৃদের সামনে ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে রিধি। বাম হাত থেকে টুপটাপ রক্ত গড়িয়ে রঞ্জিত হচ্ছে শুভ্র সাদা টাইলস। সেদিকে একবার তাকিয়ে হৃদ দেখল রিধির হাতে এখনো কাঁচের টুকরো বিঁধে আছে। এই অবস্থায় যন্ত্রণায় ছটফট করার কথা মেয়েটার, তবে ছটফট তো দূর, চোখ থেকে এক বিন্দু অশ্রুকণাও গড়িয়ে পড়ছে না তার। চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে সে। হৃদের যেন মনে হলো কাচের টুকরোটা রিধিকে নয় তাকে আঘাত করছে। হৃদ সেদিকে তাকিয়ে নিজের হাতটা রিধির দিকে এগিয়ে দিয়ে বলল, রিধি। হৃদকে বলতে না দিয়ে তাকে হালকা ধাক্কা মারল রিধি। টাল সামলাতে না পেরে সিঙ্গেল সোফায় গিয়ে পড়ল হৃদ। নিজেকে ধাতস্থ করে পড়ল হৃদ। নিজেকে ধাতস্থ করে সোফায় বসতেই হৃদের কোলে এসে বসল রিধি। রক্তাক্ত হাতটা হৃদের সামনে আনতেই সেখান থেকে গড়িয়ে এক ফোঁটা রক্ত পড়ল হৃদের উপরের বোতাম খোলা বুকে। অন্য হাত দিয়ে বিদ্ধ কাজটা নিজেই টান দিয়ে খুলে ফেলল রিধি। রক্ত পড়ার গতি বাড়ল, তবে তার মুখের ভঙ্গিমার কোনো পরিবর্তন এলো না। ডান হাতের কাছের টুকরোটা হৃদের সামনে ধরে হৃদের বুকের দিকে মাথা ঝুঁকল হৃদ। মাথাটা সোফায় এলিয়ে দিল হৃদ। রিধি যে এখন তার উপর রাগ ছাড়বে ভালোই বুঝতে পারছে সে। হৃদের বুকে আছড়ে পড়া গরম নিঃশ্বাস প্রশ্বাস জানান দিচ্ছে রিধির তেজ। রিধির ক্রোধিত শরীরের উত্তাপ অনুভব করে পারছে সে। শান্ত শিষ্ট মেয়েটা কেমন আগ্নেয় কিরির মতো চলে উঠছে। বাম পাশের শার্টের খানিক সরিয়ে হাতা কাজটা হৃদের গলার নিচে মাংসস্থানে বিদ্ধ করল হৃদ। খিচে চোখ মুখ শক্ত করে সে ব্যথা সহ্য করল হৃদ। পুনরায় হৃদের বুকে কাচের টুকরো নিয়ে আঁচড় কাটতেই রিধির কোমরটার খামচে ধরল হৃদ। ব্যথা পেল সে নিজেও, তবুও নিজের অবস্থান বা কাছ থেকে এক বিন্দু নড়চড় করল না রিধি। আজ এই স্বামী স্ত্রী যেন নীরব যুদ্ধে মেতে উঠেছে। একে অপরের শরীরে আঘাত হচ্ছে, তবুও উভয়েই শান্ত, যেন কিচ্ছু হয়নি, সব ঠিকঠাক। নিজের কাজ শেষ করে কাজবিদ্ধ লেখার স্থানে ছোট ছুঁয়ে চুমু খেল রিধি। আবেশে চোখ বন্ধ করে নিল হৃদ। এভাবেও যেন নিজের ক্ষোভ ছাড়ছে রিধি। কাজটা ছুঁড়ে ফেলে হনহনিয়ে ঘর থেকে বের হয়ে গেল রিধি।
তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে কাচবিদ্ধ স্থানের দিকে তাকালো হৃদ। সেখানে ছোট্ট করে খাপছাড়া আনাড়ি হাতে আঁকা বাঁকা অক্ষরে লেখা রিধি। রিধির এহেন পাগলামির আভাস আগেও ধরা দিয়েছে হৃদের কাছে। নিজের ব্যথাটাকে গ্রাহ্যই করল না সে। রক্ত কলকল করে পড়ছে দেখে পকেট থেকে রুমাল বের করে মুছে আবার পকেটে ঢুকিয়ে রিধির যাওয়ার পথে পা বাড়ালো। এতক্ষণ যেন নীরব খণ্ড যুদ্ধ চলেছে রুমটাকে। সেখানে রাগ ছিল, ক্রোধ ছিল, ক্ষোভ ছিল, একে অপরের আঘাত পেয়েছে, ক্ষত পেয়েছে, রক্ত ঝরেছে, ব্যথা পেয়েছে, তবুও উভয়েই শান্ত নীরব। একে অপরের প্রতি নেই কোনো অভিযোগ, আক্ষেপ, কেবল রয়ে গেছে রক্ত বিন্দু কণা। সেখানে একজন খুব নিপুণভাবে আঘাত করেছে, আর একজন স্বেচ্ছায় সেই আঘাত বরণ করে নিয়েছে, যেন এতটুকু আঘাত না পেলে তার চলতো না। এটা তার জন্যে প্রযোজ্য ছিল। বড় বড় পা ফেলে এক প্রকার দৌড়ে রিধির পিছু নিল হৃদ। রিধি পার্কিং এরিয়ার দিকে যাচ্ছে। রিধি প্যাকিং লটে গাড়ির কাছে যেতেই পেছন থেকে রিধির হাত ধরে রিধিকে থামিয়ে দিল হৃদ। পেছনে তাকাতেই হৃদের ঘর্মাক্ত মুখটা দেখতে পেল। রাগ কমেছে? উত্তর না দিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল রিধি। হৃদ কণ্ঠে খাদ এনে নিজেকে দোষী জাহির করে হৃদ বলল, আচ্ছা সরি, আর কখনো পরনারীর সাথে নাচা তো দূর, তাকাবো না। তুমি চাইলে তোমার শাড়ির আঁচল দিয়ে আমার চোখ দুটো বেঁধে দিতেও পারো। কখনো সে বাঁধন খুলতেও বলবো না, প্রমিস। তবুও কথা বলল না রিধি। মাথা ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। হৃদ পুনরায় আবেগী কণ্ঠে বলল, কথা বলবে না? খানিক দমানো রাগটা যেন মাথা ছাড়া দিয়ে উঠল রিধির। হাতটা ছাড়া দিয়ে হৃদের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে খানিক এগিয়ে হৃদের কলার ধরে বলল, অন্য মেয়েদের দিকে আপনার তাকানো লাগবে না। আপনার ভাগ্য তো এমনিই ভালো। অন্য মেয়েরা এমনিতেই চোখ দিয়ে গিলে খায়, নাচ করার অফার করে। যান না, তাদের সাথে নাচেন গিয়ে। হৃদ নিজের বুকে নিয়ে দেখিয়ে শান্ত স্বরে বলল, সেই জন্য তো আঘাত করেছো এখানে। ঝাড়ি দিয়ে হৃদকে ছেড়ে দিয়ে অন্যদিকে ঘুরে রিধি বলল, আমি তো আঘাতই করি। যান না, চলে যান এখান থেকে, আমার কাছ থেকে দূরে সরে যান। আপনাকে ধরে রেখেছে কে? রিধির এমন কথা নিমেষেই আগুন ধরে গেল হৃদের মাথায়। রিধিকে হ্যাচকা টান দিয়ে নিজের বুকে এনে খামছে রিধির কোমর ধরে রাগী স্বরে হিসিয়ে বলল, আঘাত করেছো, রক্ত ঝরেছে, ব্যথা পেয়েছি, সহ্য করেছি। দরকার হয় আবার আঘাত করবে, সহ্য করে নেব। বারবার আঘাত করবে, সহ্য করে নেব। বাট তোমার থেকে দূরে যাওয়া একদমই সহ্য করব না আমি। না আমি দূরে যাব, না তোমাকে যেতে দিব। তুমি আমার, তোমার খুশির জন্য যা বলবে তাই করব। তুমি আঘাত করলে কোনো অভিযোগ রাখবো না, তবে তুমি কেবল আর কেবল আমার। মিইয়ে গেল রিধি। রাগ ক্রোধ শেষে শান্ত অপরাধীর ন্যায় নিচের দিকে তাকিয়ে রইল। রিধিকে নিজের বুকে আগলে নিল হৃদ। হৃদের আহ্লাদ পেয়ে ভেঙে পড়ল রিধি। ঝরঝর করে অশ্রু বের হয়ে ভিজিয়ে দিতে লাগলো হৃদের শার্টের বুক পকেটের অংশ। রিধির মাথায় হাত বুলিয়ে দিয়ে রিধির ক্ষতবিদ্ধ হাতে চুমু খেয়ে বলল, তুমি জানো না কে আমাকে ধরে রেখেছে? আল্লাহর পবিত্র বন্ধনে আবদ্ধ আমরা। সে বাঁধন মৃত্যুর আগে আলগা হবে না। এমন করলে তুমি নিজেও আঘাত পাবে, আমিও ক্ষত বিক্ষত হব। তুমি কি চাও সেটা? হৃদের বুকে মাথা রেখেই মাথা নাড়ালো রিধি, যার অর্থ সে চায় না। মুচকি হাসল হৃদ। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করে রিধির কোমর চুইয়ে রক্ত বের হয়ে জমাট বেঁধে গেছে। সেখানে আলতো করে হাত ছুঁয়ে রক্ত মুছে দিল। পকেট থেকে রুমাল বের করে হাতে বেঁধে দিয়ে বলল, আমি অন্য মেয়ের সাথে নাচলাম সেই জন্য তুমি এত রাগ ঝালে? কিন্তু তুমি ঠিকই আমাকে রেখে তখন ভোর শিশির তামিমদের সাথে আড্ডা দিচ্ছিলে। রিধি চোখ দুটো ছোট ছোট করে বলল, ওরা তো একসময় আমার সহকর্মী ছিল। আমরা কতদিন একসাথে কাজ করেছি। অনেকদিন পর দেখা হয়েছিল সবার সাথে, তাই একটু কথা বলছিলাম আর মজা করছিলাম, এইটুকুই। তাছাড়া আপনিই তো টাই খুলে শার্টের বোতাম খুলে রেখেছিলেন। অন্য মেয়েরা সেদিকে তাকিয়েছিল। রাগ হবে না আমার? তার মধ্যে আপনাকে না করার সত্ত্বেও আপনি অন্য মেয়ের সাথে নাচতে চলে গেলেন। রাগ হবে না আমার? মনে হচ্ছিল কেউ আগুন ধরিয়ে দিয়েছে আমার শরীরে। বুঝতার চুক্তি পারদর্শী রিধির এমন বোকা বোকা কথায় হৃদ বলল, এই জন্য এত কিছু? আরে আমার খুব গরম লাগছিল, এত ভিড়ে দম বন্ধ হয়ে আসছিল, তাই তো টাই খুলে প্যাকেটে রেখে দিয়েছিলাম আর বোতাম কয়েকটা খুলে রেখেছিলাম। আর তুমি?
নিজের ভুলটি মানতে নারাজ রিধি মুখটা ছোট করে বলল, পুরুষ মানুষকে সব সময় চোখে চোখে রাখতে হয়। পুরুষ মানুষ চোখের আড়াল হলেই তারা অন্য জিনিস। জিভে কামড় দিয়ে থেমে গেল রিধি। মুচকি হাসল রিধির দুই কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে সরু চোখে তাকিয়ে বলল, হোয়াট ডু ইউ মিন বাই অন্য জিনিস? নিজের থেকে রিতকে ছাড়িয়ে রিধি গাড়িতে উঠতে উঠতে বলল, তাড়াতাড়ি চলুন, রাত হয়ে যাচ্ছে। ঠোঁটে হাসি প্রসারিত হলো হৃদের। কথা না বাড়িয়ে গাড়িতে উঠে বাড়ির পথে যাত্রা করলো। ঘুম থেকে উঠেই মাথাটা ঘুরিয়ে উঠল রিধির। মনে হচ্ছে অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে। মাথাটা কেমন ঝিম মেরে আছে। পাশেই হৃদ স্ট্রেট ফরওয়ার্ড হয়ে ঘুমিয়ে আছে, যেন তাকে কেউ বন্দুক ধরে বলেছে আশেপাশে একটু নড়বি তো গুলি করব। ঘুমানোর সময় যেন নিয়ম মেনে চলে মানুষটা, একটুও এদিক সেদিক হয় না সে নিয়মের। এমন কোনো রাত যায়নি যেদিন ভুল করে ঘুমের ঘোরে হৃদ তার গায়ে হাত বা পা উঠিয়ে দিয়েছে। মাঝে কোনো দেয়াল বা বেড়িবাঁধ নেই, তবে ওই প্রান্তে ঘুমিয়ে থাকা মানুষটার ঘুমানোর অদ্ভুত এক ভঙ্গিমা। বলতে গেলে তাদের দুজনেরই। ঘুমাবে যে কাত হয়ে, উঠবেও সেই কাত হয়ে। রিধি হালকা নড়াচড়া করলেই হৃদের সেক্ষেত্রে তা দেখা যায় না। স্ট্যাচু অফ লিবার্টির মতো শুয়ে থাকে। কাচের জানালা দিয়ে বাইরের দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে। একপাশে জানালার কার্নিশ ঘেঁষে সূর্যের সতেজ আলো প্রবেশ করেছে। সে আলোতে নেই কোনো ধুলোবালি, বিশুদ্ধ পবিত্র। অন্যদিন এমন সময় হয় কাজে বের হয়ে যায়, নয়তো জগিংয়ে যায় হৃদ। কিন্তু আজ এখনো ঘুমিয়ে থাকতে দেখে বেশ মায়া হলো রিধির। মানুষটা নিজের কাজে এতটা ডেডিকেটেড যে দিনরাত পার্থক্য করে না। প্রয়োজনে একসাথে কয়েক রাতও অত্যন্ত প্রহরীর ন্যায় কাটাতে হয় তাকে। সূর্যের আলো মুখে পড়তেই ভ্রু কুঁচকে গেল হৃদের। রিধি উঠে গিয়ে পর্দাটা টেনে দিয়ে সিঁড়ি বেয়ে নিচে গেল কফি খেতে। রান্নাঘরে ইরিনা চৌধুরী, অয়না চৌধুরী সকালের রান্নার যোগান দিচ্ছেন। বাড়িতে কোনো কাজের লোক রাখেননি তারা। দুই বই সংসারে এত মনোযোগী যে কাজের লোক রাখার কথা ভাবেননি। নিজেদের সংসারের কাজ নিজেরা করবে না তো অন্যরা এসে করবে? এটা মানতে পারেন না ইরিনা চৌধুরী, অয়না চৌধুরী। নিজেদের সংসার মানে নিজেদের, অন্যরা তো আর নিজেদের মতো করে সব কাজ করবে না। এই যে খাওয়ার সময় রিধি অয়না চৌধুরীর হাতের রান্না ছাড়া রিধি খেতে পারে না। মায়েদের রান্নায় অন্যরকম ভালোবাসা থাকে, যেটা অন্যদের রান্নায় পাওয়া যায় না বা সে তৃপ্তি থাকে না। সেসব ভেবেই মুচকি হেসে রান্নাঘরে গিয়ে রিধি দেখলো তার দুই মাই সকালের রান্না শুরু করে দিয়েছে। গ্যাসের চুলো আপাতত খালি নেই। রিধিকে এত সকালে নিচে দেখে ভ্রু কুঁচকে অয়না চৌধুরী বললেন, কি ব্যাপার রিধি, এত সকালেই নিচে কেন তুমি? কাল কত রাত হলো ফিরতে, অসুস্থ লাগছে? গাটা গুলিয়ে আসলো রিধির। তবুও প্রাণচঞ্চল এক মিষ্টি হাসি ধরা দিল তার ঠোঁটে। একেই বোধহয় মা বলে। কিছু বলার আগে সব বুঝে নেয়। না মা, একদম ঠিক আছে আমি। মাথাটা খানিক ঘুরে উঠল রিধির। পড়ে যেতে নিলেই ইরিনা চৌধুরী আগলে নিলেন, ব্যস্ত হয়ে বললেন, কি রে মা, মাথা ঘোরাচ্ছে নাকি? কেমন লাগছে? চোখটা কেমন অন্ধকার হয়ে আসছে রিধির, সেই সাথে মাথা ঘুরিয়ে বমি বমি আসছে। পেটে কেমন যেন গ্যাস জমে আছে এমন লাগছে। তবুও রিধি নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, না বড় মা, তেমন কিছু হয়নি, জাস্ট কেমন জানি বমি বমি পাচ্ছে আমার। একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে মুচকে হাসলেন অয়না চৌধুরী আর ইরিনা চৌধুরী। সে হাসি নজরে পড়ল রিধির, তবে মাথা ঘামালো না। পুনরায় গা গুলিয়ে বমি আসতে লাগলে দ্রুত বেসিনের দিকে চলে গেল। রিধি চলে যেতেই অয়না চৌধুরী ইরিনা চৌধুরীকে বললেন, আপা, আমি যা ভাবছি আপনিও কি সেটাই ভাবছেন? ইরিনা চৌধুরী উৎফুল্ল হয়ে বললেন, হ্যাঁ রে আয়না, আমি সেটাই ভাবছি। আমাদের ছেলে মেয়েগুলো যে এত বড় হয়ে যাবে ভাবতেই পারিনি। একজনের সুসংবাদ পাওয়ার পরে আর একজনেরটা হাজির। চৌধুরী বাড়িতে চৌধুরীর খুশির বন্যা বয়ে যাবে। এত খুশি কই রাখবো আমরা? তারপর বাইরের দিকে যেতে যেতে অয়না চৌধুরীকে বললেন, তুই রান্নাটা দেখিস, আমি এক্ষুনি ড্রাইভারকে বলছি মিষ্টি আনতে। আমি তো ভাবতেই পারিনি আমার হৃদ এত ভালো হয়ে যাবে। আমি তো ভেবেছি সে তার চাকরি ছাড়া কিচ্ছু বোঝে না, কিন্তু না, আমাদের কথা ভাবে সে। তাই তো আমরা বলার আগেই সুসংবাদটা দিয়ে দিল।
অয়না চৌধুরীও খুশি মনে প্রবল আনন্দের সাথে কাজ করতে লাগলেন। আড়ামোড়া ভেঙে ঘুম থেকে উঠতেই হৃদের চোখ গেল তার পাশের খালি জায়গার দিকে। পরক্ষণে ঘড়ির দিকে তাকালে বুঝলো 9টা বেজে গেছে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামলো হৃদ। সকলেই ডাইনিং টেবিলে খেতে বসে গেছে। হৃদ ঘুমাচ্ছিল বলে ইচ্ছে করেই তাকে ডাকা হয়নি। তবে অয়না চৌধুরী এবং এরিনা চৌধুরীকে আজ যেন অদ্ভুত এক খুশি চেকে ধরেছে। এত আনন্দের কারণ বুঝতে পারল না হৃদ। সেই সাথে সকলকে নিচু হাতে মিষ্টি খাওয়াচ্ছে দুই মা। সকলে ভাবছে গতকাল হৃদের এত বড় সাকসেসের জন্যে হয়তো বাড়ির দুই কর্ত্রী এত খুশি। হুট করে এরিনা চৌধুরী হৃদকে দেখে একটা মিষ্টি হৃদের দিকে এগিয়ে দিল। হৃদ মিষ্টিতে কামড় বসাতেই এরিনা চৌধুরী খুশিতে গদগদ হয়ে বললেন, তুই যে এত আমাদের কথা ভাবিস আমি বুঝতেই পারিনি বাবা। কি সুন্দর আমরা বলার আগেই সুখবরটা দিয়ে দিলি। আমি খুব খুশি হয়েছি বাবা। হৃদের কেমন সন্দেহ হলো। হাসি মুখে ভ্রুকুচকে জানতে চাইলো, কোন সুখবরটার কথা বলছো মা? তখন অয়না চৌধুরী এগিয়ে এসে বললেন, এই যে আমরা নানি আর দাদি হতে চলেছি। ঋষা প্রেগনেন্ট সেই খবর দিতেই এইবারে এসেছিল, কিন্তু হৃদেও যে প্রেগনেন্ট তা শুনে আমরা খুব খুশি হয়েছি। একসাথে বাড়ির দুই মেয়ের আনন্দ সংবাদ, আর আমরা খুশি হব না? আমার তো মনে হচ্ছে বিশ্বের সব খুশি আমাদের কাছে এসে ধরায় দিয়েছে। মিষ্টির অপর টুকরোটা মাত্রই মুখে পুরে দিয়েছিল হৃদ। ঋষার প্রেগনেন্সির কথা শুনে খুশি হলেও শেষের কথাটা শুনে চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। মুখটা হাঁ করেই হৃদির দিকে তাকালো। মুখে পুরে দেওয়া মিষ্টির কথা যেন বেমালুম ভুলে গেল। হৃদি অসহায় চোখে একবার কিছু ইশারা করে মাথা নিচু করে ফেলল। হৃদের আর বুঝতে বাকি রইল না কি ঘটেছে। সবাই যে হৃদির প্রেগনেন্সির কথাটা শুনে শকড, তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। এতটাও আশা করেননি তারা। মিষ্টিটা কোনো রকমে গিলে হৃদ এরিনা চৌধুরীকে বলল, মা, তোমার কি জন্য মনে হয় দিদি প্রেগনেন্ট? এরিনা চৌধুরী উৎসাহের সাথে হৃদের কানের কাছে গিয়ে বলল, আরে বাবা, রিদি সকালবেলায় বলল বমি বমি পাচ্ছে, মাথা ঘোরাচ্ছে, চোখ দুটো অন্ধকার হয়ে আসছে। মায়ের এমন লজিক শুনে হতাশ হৃদ। মানে এইসব হলেই প্রেগনেন্ট? কি যুক্তি! হৃদ মুখটা ছোট করে এরিনা চৌধুরীর মতো করে কানের কাছে মুখ নিয়ে বলল, মা, রিধির অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে সকাল থেকে। এরিনা চৌধুরী মাথায় বাজ পড়ার ভঙ্গিতে ধপ করে চেয়ারে বসে পড়লেন। তার এত খুশিতে জল ঢেলে দিল ছেলেটা। চমকিত হয়ে বলল, কি? হৃদ তখন এরিনা চৌধুরীকে বুঝিয়ে বলল, হ্যাঁ মা, পেট নাকি ফাঁপা হয়ে আসছিল ওর। গতকাল বাইরের অতিরিক্ত তেল মশলা খাবার দাবার খাওয়ায় এমন হয়েছে, আর কিছু না। ইশতিয়াক চৌধুরী স্ত্রীর এমন বোকামিতে কটমট করে চাইলেন স্ত্রীর দিকে। এরিনা চৌধুরী মিলিয়ে গেলেন। বেলাপ ছুঁড়ে মাথায় হাত দিয়ে বলতে লাগলেন, আমারই ভুল হয়েছে, তোর থেকে এতটা আশা করেছি আমি তো ভুলেই গেছি। তুই তো আমাদের কথা ভাবিসই না। হৃদ মুখটা ইনোসেন্ট ফেস করে মেঝেতে বসে এরিনা চৌধুরীর কোল বরাবর হয়ে বলল, মা। এরিনা চৌধুরী হৃদকে হালকা ধাক্কা দিয়ে বলল, কি মা? দুই মেয়ে একসাথে বিয়ে দিলাম। তাছাড়া রিশার বিয়ের কিছুদিন আগে তোদের বিয়ে হয়েছে। তাহলে রিশা প্রেগনেন্ট হলে রিদি কেন নয়? হৃদ উঠে দাঁড়িয়ে অসহায় মুখ করে রিধির দিকে তাকালো। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে সেও একই পরিস্থিতির শিকার। মায়ের এমন চুক্তি শুনে হতাশ হৃদ চুপচাপ টেবিলে বসে খাওয়া শুরু করলো। এদিকে অয়না চৌধুরী এরিনা চৌধুরীকে সান্ত্বনা দিয়ে বলল, থাক আপা, মন খারাপ করো না। এরিনা চৌধুরী পুনরায় বিলাপ ছুড়ে বললেন, কেন মন খারাপ করব না? বাড়ির দুই মেয়ে আমি একসাথে বিয়ে দিয়েছি। একজন কি সুন্দর খুশির খবরটা দিল, অপরজন কেন নয়? আমারই ভুল হয়েছে। আমারই মনে ছিল না আমার ছেলেটা একটা অক্ষরমা। এর থেকে রিধিকে যদি আমি অন্য কোথাও বিয়ে দিতাম তাহলে রিশার মতো রিধিরও সুখবরটা পেয়ে যেতাম। নিজের প্রতি মায়ের এমন কটাক্ষ শুনে খাবার আটকে কাশি শুরু হয়ে গেল হৃদের। অয়না চৌধুরী দ্রুত পানির গ্লাসটা এগিয়ে দিলে ঢকঢক করে খেয়ে এরিনা চৌধুরীর দিকে তাকিয়ে বলল, প্লিজ মা।
এরিনা চৌধুরী কটমট করে তাকিয়ে বলল, কিসের মা? কথা বলবি না তুই আমার সাথে? খাওয়া দাওয়া বন্ধ করে দিব আমি আজ থেকে। মায়ের এমন ছেলে মানুষই দেখে হৃদ হতাশ ভরা কণ্ঠে বলল। এসব কি কথা বলছো মা? এরিনা চৌধুরী রাগ দেখিয়ে নিজের ঘরের দিকে যেতে যেতে বললেন, মামা করবি না একদম। বিয়ে দিয়েছি, বউ বউ কর। বউয়ের কাছে যা, অকর্মণ্য ছেলে। রাগের মাথায় সকলের সামনে এরিনা চৌধুরীর এমন বেফাস কথায় মুখটা নিচু করে রাখলেন ইশতিয়াক চৌধুরী। স্ত্রীর কাছে এসব মোটেই আশা করেননি তিনি, তবে কিছু বলারও নেই। হৃদের এমন নাকানি চুবানি দেখে মুখ টিপে হাসছে ছোটরা, আর রিধি কোনো রকমে নিজের খাওয়াটা শেষ করলো। হৃদ সকলের দিকে রাগী মুখে তাকালেই সকলে হাসি আটকে খেতে লাগলো। নিজের খাওয়া শেষ করে রিশাকে শুভেচ্ছা জানিয়ে কেটে পড়ল রিধি। বলা যায় না কখন তার মা অয়না চৌধুরী আবার তার উপর ক্ষেপে যায়। আকস্মিক কারোর সাথে ধাক্কায় আহ করে শব্দ করে মেঝেতে গড়িয়ে পড়ল মেয়েটি। হাতে হাত ফাইলগুলো মেঝেতে লুটোপুটি খাচ্ছে। সোহান পেছনে ঘুরে ফাইলগুলো মেঝেতে পড়ে থাকতে দেখে ফাইলগুলো উঠিয়ে মেয়েটির হাতে দিবে এমন সময় মেয়েটির মুখ দেখে সোহান অস্ফুট স্বরে বলে ফেলল, আরে সুসাইড আপা। ডাকটাই যেন চরম বিরক্ত হলো মেয়েটি। চোখে থাকা চশমাটা ঠিকঠাক করে সেদিনের রেল লাইনের ছেলেটিকে দেখে আরো বিরক্ত হলো রাহি। হাত বাড়িয়ে ফাইলগুলো নিয়ে আঙ্গুল উঁচিয়ে রাগ দেখিয়ে বলল, হোয়াট আর ইউ কল মি, মিস্টার ইডিয়েট? স্লিভলেস কটন টি শার্টের উপর কোট পরা মেয়েটি, ফর্সা মুখে রাগের আভাস নেই। সেদিন কোণের সাজে দেখেছিল মেয়েটিকে, আজ আবার নতুন রূপে। হালকা লম্বা চুলগুলো আজ খোলা, চোখে চশমা, একটু পরপর চশমাটা ঠেলে ঠেলে দিচ্ছে। নিজে না চাইতেই আবার বলল, মিস সুসাইড আপা। মেয়েটি হাত দিয়ে নাক ঘষে রাগী স্বরে বলল, ডোন্ট কল মি সুইসাইড আপা। সোহান বাঁকা হাসলো, রাহির কাছে এগিয়ে গিয়ে বলল, ওকে চাশমিশ আপা। মেয়েটি হালকা শব্দ করে বলল, স্টপ, আমার একটা সুন্দর নাম আছে, নাম ধরে ডাকুন, না হলে দরকার নেই। সোহান যেন পেয়ে বসলো, রাহিকে টিস করে বলল, কি ব্যাপার বলো তো? প্রেমে টেমে পড়ে গেছো নাকি? যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দেখায় প্রেম। সেদিন বাঁচিয়েছিল, আজ আমার পিছু নিয়ে এখানে অবধি চলে এসেছো। আই নো আমি সুন্দর, অনেক মেয়েই আমার পিছু ঘুরে, তুমিও লাইনে দাঁড়াতে পারো, আই ডোন্ট মাইন্ড। রাহি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কি বলছে ছেলেটা? কয়েক সেকেন্ডের দেখাই প্রেমের কথা এটাও হয়? হ্যাঁ, সেদিন ওকে ভুল করা থেকে বাঁচিয়েছে, সেজন্য কৃতজ্ঞ। তাই বলে প্রেমে পড়ে যাবে? মুখ ঘুরিয়ে বিড়বিড় করে বলল। ফালতু। সোহান রাহির দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলল, কি বিড়বিড় করছো বলো তো? ও বুঝেছি, কিভাবে প্রপোজ করবে সেটা প্র্যাকটিস করে নিচ্ছ। রাহি চোখ বড় বড় করে সোহানের দিকে তাকালো। সোহান আবারও বলল, ওকে প্র্যাকটিস করো, ভালো করে করো, ওকে। আসলে মানুষ যেমন 3 বেলা ভাত খায়, আমি তেমন দিনে মিনিমাম 3টে প্রপোজ পাই। আজ নয় তোমারটা দিয়েই শুরু করব। তারপর রাহির চারিপাশে ঘুরে ঘুরে রাহিকে দেখতে দেখতে সোহান বলল, যদিও তুমি দেখতে খুব একটা সুন্দর না, তবু আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা। আমার মতো বয়ফ্রেন্ড সবাই চাই। যাও, তোমাকে একটা সুযোগ করে দিলাম আমার গার্লফ্রেন্ড হওয়ার। সবারই সুযোগ পাওয়া উচিত, তোমাকেও দিলাম। রাহির মাথাটা যেন হ্যাং হয়ে গেল। রাগে মাথাটা ঝিমঝিম করছে। ঠোঁট ভিজিয়ে নিজেকে দমানোর চেষ্টা করে বলল, হে মিস্টার, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। সোহান মুচকি হেসে বলল, হে বিউটি, রাগ করছো কেন? আমি তো এমনি বলছিলাম, এনিওয়ে রাগলে কিন্তু তোমাকে সে লাগে। আর হ্যাঁ, মাই নেম ইজ সোহান। ওইসব মিস্টার টিস্টার না ডেকে সোহান বলে ডাকলেই খুশি হব। রাহি তখন তাচ্ছিল্যের সহিত বলল, চিনি না, জানি না আপনাকে কেন নাম ধরে ডাকতে যাব, আর আমাদের আর দেখা হবে কিনা সেটারই তো ঠিক নেই। সোহান সন্দিহান গলায় বলল, আচ্ছা বাদ দাও, কি ব্যাপার বলো তো তুমি এখানে? রাহি নিরস কণ্ঠে বলল, আমি এখানকার সিইও অয়নিকা চৌধুরী রিধিমা ম্যামের পিএ। সোহান যেন খুশি হলো। মেয়েটাকে জ্বালাতে তার ভালোই লাগছে। হাত দিয়ে চুলগুলো পিছনে ঠেলে দিয়ে বলল, তাহলে ধরে নাও আমাদের আবারও দেখা হবে, হয়তো বা বারবার। আর হ্যাঁ, নামটা মনে রেখো, সোহান।
তোমার ওই মুখে আমার নামটা শুনতে আমার ভালোই লাগবে। কি হচ্ছে এখানে? কারো গম্ভীর কণ্ঠে সোজা হয়ে দাঁড়িয়ে ঢোক গিলল সোহান। কোনো রকমে মুখটা হাসি হাসি করে বলল, এই না ভাইয়া, কিচ্ছু হচ্ছে না। আমি তো মিস রাহিকে একদম টিস করছিলাম না, জাস্ট ওনার খোঁজ খবর নিচ্ছিলাম। হৃদ পকেটে হাত দিয়ে বেশ আয়েশ করে এগিয়ে আসতে আসতে বলল, ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাইনি। আমি কি তোকে কিছু বলেছিলাম? সোহানের মুখটা চুপসে গেল। রাহির ব্যাপারটা বেশ মজা লাগলো। এতক্ষণে উপযুক্ত হাতে পড়েছে বদমাসটা। সোহান থমথমে মুখে বলল, আমি তো ভাইয়া এমনি ওই আর কি। সোহানকে থামিয়ে হৃদ বলল, তুই তো ক্রাইম রিপোর্টার, রিপোর্টিং বাদ দিয়ে এখানে কি? সোহান মুখটা আরো ছোট করে বলল, ভাইয়া তুমি আমাকে ইনসাল্ট করছো? আমি এখানে আসতে পারি না? আর তাছাড়া রিধির সাথে আমার একটু কাজ আছে। সোহানের দিকে এক পলক তাকিয়ে হৃদ রাহিকে বলল, রাহি, ইউ গো ব্যাক টু ইউর ওয়ার্ক। আর হ্যাঁ, ও যদি নেক্সট টাইম আবার তোমাকে টিজ করতে আসে বা বিরক্ত করে আমাকে বলবে, আমি দেখে নিব, ওকে? রাহি সাই জানিয়ে নিচের কেবিনে চলে গেল। সোহান মুখটা কাছুমাছু করে আছে দেখে হৃদ বলল, মুখটা প্যাঁচার মতো করে রেখেছিস কেন? ভাইয়া তুমি আমাকে ইনসাল্ট করলে। তুই আবার ইনসাল্ট বুঝিস? আমার তো মনে হয় না। মুহূর্তেই সোহানের মুখে হাসির লালিমা ফুটে উঠল। হাসি মুখে বলল, তা ঠিক বলেছো ভাইয়া, তুমি বলো। ছোট্ট একটা জীবনে সেখানে এত ইনসাল্টনেস রেখে কি হবে? 2 দিন পর তো মরেই যাব। হৃদ কটমটে মুখে বলল, তাহলে এত গার্লফ্রেন্ড থাকতেও নিত্য নতুন মেয়ে দেখলেই তাদের পিছনে লাগিস কেন? 2 দিন পর তো মরেই যাবি। সোহান আবার মুখটা কালো করে থমথমে করে ফেলল। হৃদ সামনে এগিয়ে যেতে যেতে বলল, তুই কি ভাবিস আমি তোর খবর রাখি না? প্রতিদিন তোকে নিয়ে রিপোর্ট আসে আমার কাছে। সোহান কিছুক্ষণ চুপ থেকে আবার হাসি মুখে বলল, কি ভাইয়া, তুমি বড় ভাই, তুমি তো শাসন করবে, আই ডোন্ট মাইন্ড। হৃদ তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমি মজা করছি না তোর সাথে। ভাইয়া তুমি বুঝো না কেন? 2 দিনের জীবন, একটু মজা করি আর কি। মজা করার আরো অনেক ওয়ে আছে, এসব বাদ দিয়ে ভালো হয়ে যা। সোহান হাতটা হৃদের সামনে ধরে বলল, ভালো হতে টাকা লাগে ভাইয়া, টাকা দাও, ভালো হয়ে যাব। হৃদ বিরক্ত হয়ে বলল। তুই আসলে বেশি কথা বলিস। হৃদের কটাক্ষপূর্ণ কণ্ঠেও দমে গেল না সোহান। উল্টে হৃদকে পিঞ্চ মেরে বলল, আচ্ছা ভাইয়া, কি ব্যাপার বলো তো? আমরা তো রিধির জন্য ছেলে পিয়ে অ্যাপয়েন্ট করেছিলাম, তুমি তাদের রাখলে না। নিজে যেখানে অফিসের কাজে নাক গলাও না, সেখানে নিজে যেছে রিধির জন্য পিয়ে খুঁজে দিলে, তাও মেয়ে। হৃদ গম্ভীর মুখে সোহানের দিকে তাকালো। সোহান পুনরায় ফিসফিসিয়ে বলল, ভাইয়া আর ইউ জেলাস? না মানে ছেলে পিয়ে না রেখে মেয়ে পিয়ে অ্যাপয়েন্ট করলো? বলতে পারো আমাকে, আমি কাউকে বলবো না, প্রমিস। হৃদ সামনে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল। তুই ঠিক ধরেছিস। দমে গেল সোহান। সে তো ভেবেছিল হৃদ বিষয়টা স্বীকার করবে না, আর ও থেকে থেকে সেটা নিয়ে মজা নিবে। কিন্তু সে তো ভুলে গেছিল এ আর কেউ না, ঋষাদ চৌধুরী হৃদ। সে যা করে বুক চিতিয়ে করে, তার থেকে কেউ মজা নিবে এ কি সে হতে দেবে? কখনো না, নো নেভার। হতাশ হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে হৃদের পিছু নিয়ে লিফটের সামনে আসলো। লিফটের দরজা খুলতেই হৃদ পিছন ঘুরে বলল, তুই যা, আমার একটু কাজ পড়ে গেছে। সোহান কিছু বলার সুযোগ পেল না, তার আগেই গটগট করে চলে গেল হৃদ। দোস্ত, সৌমিলের বিয়ে ঠিক হয়ে গেছে। এমন কথা রিধির কর্ণকুহরে পৌঁছতেই ল্যাপটপ থেকে চোখ সরিয়ে আশিকের দিকে তাকালো রিধি। কয়েক দিনের ভালোবাসা নামক সম্পর্কেই হাস্য উজ্জ্বল ছেলেটার বড় বড় অবস্থা। চোখের নিচে ডার্ক সার্কেলের আস্তরণ প্রকাশ করছে রাত জাগার গল্প। টকবগে তরুণ ছেলেটা কেমন পাটকাঠির মতো রোগা হয়ে গেছে। আশিকের এমন অবস্থায় খুব খারাপ লাগা কাজ করলো রিধির মনে। এলোমেলো চুল, কুচকানো শার্ট তার পরনে, মুখটা কেমন কালো কালো লাগছে আজ। অতিরিক্ত চিন্তার প্রকাশ পাচ্ছে চোখে মুখে। ভালোবাসা বুঝি এমনই হয়, দমকা হাওয়ার মতো হুট করে আসে। কখন যে সবকিছু এলোমেলো হয়ে যায় তা বোঝাই যায় না। শুধু অনুভব করা যায় আমি বিলীন হয়ে যাচ্ছি, আমি আমার থেকে নিজেকে হারিয়ে ফেলছি। তবে করার কিছুই থাকে না, অদৃশ্য শিকলে বাঁধা থাকে হাত পা। সামনে থাকা ল্যাপটপটা পাশে ঠেলে রেখে আশিকের হাতের উপর হাত রেখে আস্থা
পানি রাখার ইশারা করলো রিধি। মুখটা কাচুমাচু করে অসহায় চোখে রিধির দিকে তাকালো আশিক। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আশিকের উদ্দেশ্য করে বলল, কি হয়েছে ক্লিয়ারলি বল প্লিজ ভাই। তোর এই অবস্থা, চোখ মুখ চেহারার কি অবস্থা করছিস তুই? এত কেন চিন্তা করিস তুই? আমি আছি না, ম্যানেজ করে নিব সব। রিধির ভরসা বাণীতে খানিক জোর পেল আশিক। জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে ঢোক গিলে বলল, সৌমিলের বিয়ে ঠিক হয়ে গেছে। রিধি চিন্তিত ভঙ্গিতে শান্ত কণ্ঠে বলল, কিন্তু কালও তো আমাদের সৌমিলির সাথে দেখা হয়েছিল। তখনও তো কিছু শুনলাম না। তখনও তো কিছু শুনলাম। আর সৌমিলির বিয়ে হলে ওনারও তো জানার কথা, উনিও তো কিছু বললো না। আশিক হতাশ কণ্ঠে নিজেকে দমিয়ে রেখে বলল, সৌমিলি নিজেই জানতো না দোস্ত, হৃদ ভাইয়া কিভাবে জানবে? হুট করে ওর বাবা মা আজ সকালে ওকে বলছে কাল নাকি পাত্রপক্ষ আংটি পরাতে আসবে। সৌমিলি কিছু বললো না, ও কি রাজি? চোখ টিপ টিপ করে চাইল আশিক। সকালের খাবারটাও পেটে পড়েনি। কোনো রকমে চলে এসেছে রিধির কাছে একটা সলিউশন বের করার জন্য। আশিক কথা বলার জন্যে মুখ খুলবে তার আগেই হাত উঁচিয়ে আশিককে থামিয়ে দিল রিধি। খানিক রাগের স্বরে তীক্ষ্ণ মেজাজে রিধি বলল, আগে খাবারটা শেষ কর, দেন কথা বল। সকালে খেয়েছিস বলে তো মনে হয় না। দেখ, এইসব না খেয়ে টিপিক্যাল মেয়েদের মতো করবি না। তুই না খেলে কি সব ঠিক হয়ে যাবে? পেটের তুমুল যুদ্ধের সাথে রিধির রকচটা কথায় দমে গেল আশিক। কথা না বাড়িয়ে খাবার শেষ করলো। গ্লাসের পানিটা শেষ করতেই পিয়নে সেসব পরিষ্কার করে গেল। শরীরে খানিক জোর ফিরে পেল আশিক। রিধির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, সৌমিল রাজি না এই বিয়েতে, কিন্তু ছেলেকে নাকি ওর মা বাবার খুব পছন্দ, ওর বাবার বন্ধুর ছেলে। ভ্রু কুচকে আশিকের কথা নাকচ করে রিধি বলল, বন্ধুর ছেলে মনে হোক, যার খুশি তার ছেলে। মেইন কথা হচ্ছে সৌমিলি এই বিয়েতে রাজি না। ও তোকে ভালোবাসে সেটা বললেই হয়। আর তাছাড়া তুই না কয়েক মাস আগে বললি সৌমিলিদের বাড়িতে আঙ্কেল আন্টি বিয়ের প্রস্তাব নিয়ে গেছে। আশিক চোখ ছোট করে অসহায় ফেস করে বলল, সব তো ঠিকই ছিল দোস্ত, কিন্তু তখন তো সৌমিলি আমাকে দুই চোখে দেখতে পারতো না। তাই তখন আমার নামে ওর বাবা মায়ের কাছে অনেক আজে বাজে কথা বলছে, আর ওর বাবা মাও বিশ্বাস করে নিয়েছিল আর বিয়েটা ভেঙে দিয়েছিল। কিন্তু এইখানে তারা অনেক খোঁজ খবর নিয়ে একদম পাকা করে ফেলছে। এখন সৌমিলি বলতেও পারছে না যে ও বিয়েটা করতে পারবে না, আর না বলতে পারছে যে ও আমাকে বিয়ে করবে। আমার কথা বললে তো আবার ওর বাবা মা বলবে তুই না নিজেই বলছিস যে ছেলেটা ভালো না, এখন আবার এসব বলছিস কেন? ওর ফ্যামিলি যদি একবার জানতে পারে যে আমরা রিলেশনে আছি, তাহলে কখনোই আমার সাথে ওকে মানবে না দোস্ত। আর ফ্যামিলিগতভাবেও এখন এই বিষয়টা আসলে পসিবল না। আশিকের এমন কথায় পা ক্ষীণ রিধি। খানিক তেজ মিশ্রিত স্বরে বলল, আমি বুঝি না সৌমিলির মতো স্বাবলম্বী একটা মেয়ে এমন একটা ভুল কিভাবে করতে পারলো। মানে বিয়ে ভাঙার জন্য তোর নামে আজে বাজে কথা বললেই হলো? আশিক মাথা নিচু করে চুলগুলো মুঠো করে বলল, তখন তো আমাকে দুই চোখে দেখতে পারতো না, তাই যা খুশি তাই বলে দিছে। রিধি খানিক উপহাস করে বলল, ভালো তো, দেবদাস আর পারু হয়ে বসে থাক। এখন দুইজন দুই প্রান্তে বিরহের আগুন গায়ে মাখো। আশিক ব্যাকুল অবিচলিত স্বরে বলল, প্লিজ দোস্ত, এইভাবে বলিস না, কিছু একটা করতেই হবে। আগে পরিবার রাজি ছিল, পাত্রী রাজি ছিল না, এখন পাত্রী রাজি কিন্তু পরিবার রাজি না। রিধি একটু সময় নিয়ে কিছু ভেবে নিরুত্তেজ স্বরে বলল, ওকে আজ রাতেই যা করার করতে হবে। এমন সময় রিধির কেবিনের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো সোহান। সোহানকে দেখে নড়ে চড়ে বসে আশিক। সোহানের সাথে আশিকের পরিচয় আগেই করিয়েছিল রিধি। সোহান হাসি মুখে আশিকের সাথে হাত মিলিয়ে হ্যান্ডশেক করে আশিকের পাশের চেয়ারে বসলো। ভ্রুকুচকে রিধির দিকে তাকিয়ে বলল, কি করার কথা বলা হচ্ছিল? রিধি আশিকের চোখের দিকে তাকিয়ে কিছু ইশারা করলো। আশিক রিধির থেকে আস্থা পেয়ে শান্ত হয়ে বসে রইল। রিধি এক এক করে সোহানকে সব ঘটনা খুলে বলল। সোহান চিন্তিত ভঙ্গিতে সবটা শুনে মুচকি হাসলো। আশিকের কাঁধে হাত দিয়ে বলল, লিসেন আশিক, তুমি রিধির বন্ধু মানে আমারও বন্ধু। তাছাড়া আমাদের তো এর আগে আরও অনেকবার দেখা হয়েছে। সো এত হেজিটেট করো না, হেল্প লাগলে অবশ্যই বইলো, আমি আছি তোমার পাশে।
কিছু বলল না আশিক। সোহানের কথায় কৃতজ্ঞতাপূর্ণ মুচকে হাসি হাসল মাত্র। রিধি ডেস্কে হাত দিয়ে হালকা শব্দ করে আশিক আর সোহানের মনোযোগ আকর্ষণ করে বলল, হয়েছে হয়েছে, অনেক হয়েছে, সিরিয়াস কথা। এসব স্যাড মোড বাদ দে দোস্ত, প্যারা নিস না, চিল কর। আমরা বন্ধু বান্ধব আছি তো নাকি? সোহান রিধিকে সমর্থন করে বলল, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো দিদি। সো আশিকের মন ভালো করার জন্য চলো কিছু খেলি। আশিকের ভ্রু কুঁচকে বলল। আরে না, এসবের কোনো দরকার নেই। রিধি আশিকের হাতে হালকা থাপ্পড় দিয়ে বলল, দরকার নাকি দরকার না তোর থেকে শুনতে চেয়েছি আমরা, তুই চুপ থাক এখন। সোহান প্রাণচঞ্চল্য কণ্ঠে সুর টেনে বলল। ট্রুথ অ্যান্ড ডিয়ার খেলি। রিধি খানিক ভেবে বলল, খেলাই যায়, তবে রোজটা একটু অন্যরকম হবে। আশিক সন্দিহান দৃষ্টিতে রিধির দিকে তাকালো, সমাচার কণ্ঠে লেশ নিয়ে বলল। কিরকম? রিধি শয়তানি হাসি দিয়ে আশিকের দিকে তাকালো, সুর টেনে বলল, তোর মনে আছে ছোটবেলায় আমরা নুড়ি পাথর দিয়ে খেলতাম? আশিক মনে পড়ার ভঙ্গিতে বলল। তো রিধি মুচকি হেসে বলল, আজও সেগুলো দিয়ে খেলবো। কিন্তু সেইগুলো এখন পাবি কই? দেখ আশিক, আমি জানি তোর পকেটে ওইগুলা থাকে, বের কর। আশিক চোখ ছোট করে বলল। আমি কি এখনো ছোট আছি নাকি যে নুড়ি পাথর নিয়ে ঘুরবো? রিধি ভেংচি কেটে আর্ট হয়ে বলল, ওই হারামি, আমরা না ভার্সিটি গিয়েও ওইগুলা খেলছি, আর পাথরও তুই কুড়িয়ে নিয়ে আসতি। আশিক অন্য দিকে মুখ ঘুরিয়ে বলল। তো কি, তখন ছোট ছিলাম, এখন বড় হয়ে গেছি না? রিধি হতভম্ব হয়ে বলল, ও, এখন 2 দিনেই তুই বড় হয়ে গেলি? তখন যখন আমি বলতাম এগুলো ছোটদের খেলা আর আর এসব মেয়েরা খেলে, তখন তো ঠিকই বলতি, খেলার আবার কোনো বাছবিচার আছে নাকি? আর এখন 2 দিন যেতে না যেতেই পাল্টি খাও মাম্মা, এইটা একদম ঠিক না। ধরা পড়ে মিইয়ে গেল আশিক। খানিক নীরবতা শেষে রিধি নিজেই তার ডেস্কের ড্রয়ার থেকে 5টা ছোট ছোট নুড়ি পাথর বের করলো। আশিক মুখ হা করে রিধির দিকে তাকিয়ে রইল। সোহান অবাক হাসি দিয়ে বলল, রিধি, তোর কাছে এগুলা? রিধি মুখটা ছোট করে 2 হাত দিয়ে মুখটা জড়িয়ে বলল, কি করব বলো ভাইয়া, তোমার ওই গম্ভীর ভাই সেদিন আমার ফোনটা নিয়ে সবগুলো গেম আনস্টল করে দিচ্ছে, আর বলছে আবার আমার ফোনে গেম দেখলে পানিশমেন্ট দেবে। তাই আর কি, ডিজিটাল গেম বাদ, এই কি আর এই ব্যবস্থা। তুমি বলো, একটা নাকি কাজ করা যায়? আমার মাইন্ড কি তোমার ভাইয়ের মতো রোবটিক নাকি? হ্যাঁ, একটু রিফ্রেশ লাগে তো নাকি? তাই মাঝে মাঝে টাইম পেলে ছোটবেলার মতো এগুলো দিয়ে খেলি। সোহান শব্দ করে হেসে ফেলল। আশিক পিঞ্চ মেরে বলল, ও হ, তুমি তাইলে হৃদ ভাইরে ভয় পাও? হ্যাঁ। রিধি আমতা আমতা করে বলল। না তেমন না, ঠিক, আমি তো জাস্ট। আশিক চোখ টিপ মেরে বলল, বুঝছি দোস্ত, বুঝি। আমরা দুধ ভাত খাই না। হ্যাঁ। রিধি কটমট চোখে তাকিয়ে বলল। থামবি তোরা? আশিক সোহান দুজনেই শান্ত হয়ে চুপ করে বসলো। রিধি আর চোখে একবার ওদের দিকে তাকালো। সোহান তখন বলল, আচ্ছা যাই হোক, খেলাটা শুরু করি নাকি এভাবে বসে থাকবো? রিধির বসার রদ বদল হলো। মুচকি হেসে বলল, খেলার নিয়মটা হলো প্রথমে 5টা গুটি ফেলতে হবে, দেন একটা গুটি তুলে নিতেই হবে, তারপর সেই গুটিটা হালকা উপরে ছুঁড়ে বাকি 4টা গুটি তুলে ছুঁড়ে দেয়া গুটিটা ক্যাচ করতে হবে। আর যে পারবে সে তার ইচ্ছে মতো একজনকে ট্রুথ অথবা ডেয়ার দেবে। ওকে? রিধি দৃষ্টি ঘুরিয়ে আশিক আর সোহানের দিকে তাকালো, তারপর বলল, খেলার রুলসটা বুঝেছো তোমরা? আশিক সোহান সম্মতি জানিয়ে বলল যে তারা বুঝেছে। রিধিকে দিয়ে খেলা শুরু হলো। প্রথমে 5টা গুটি ফেলে একটা গুটি তুলে উপরে ছুঁড়ে বাকি 4টে গুটি নিয়ে নিমেষেই ছুঁড়ে দেওয়া গুটিটা ক্যাক করে নিল রিধি। তারপর মুচকি হেসে আশিকের দিকে তাকিয়ে বলল, ট্রুথ অর ডেয়ার? আশিক ট্রুথ নিল। রিধি মুচকি হেসে ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করলো, আপাতত ব্যাংক ব্যালেন্স কত তোর নামে? হ্যাঁ মাম্মা, তুমি বিয়ে করবা, তুমি কি ভাবছো আমি তোমার খবর জানি না? আমি ফুচকা খাইতে চাইলে কও টাকা নাই, এই দিকে বিয়ে করতে চাও। সত্যিটা বলবি, মিথ্যা বললে তোর বিয়ে ক্যান্সেল।
আশিক থতমত খেয়ে গেল। রিধির কথা নিরস্ত্র কণ্ঠে বলল, বেশি না দোস্ত, 50 লাখ। রিধি বিজয়ী হাসি দিয়ে বলল, আজ ফুচকা না খাওয়ানো পর্যন্ত তোরা ছাড়ছি না। শোন, প্রত্যেকটি ছেলের দায়িত্ব তার বেস্ট ফ্রেন্ডকে তার পছন্দের খাবার খাওয়ানো, তাহলে আর তার বিয়েতে কোনো বাধা থাকে না। তুই যদি আমারই ঠিকমতো ফুচকা খাওয়াইতি তাইলে আর তোর বিয়েতে কোনো রকম বাধা থাকতো না, বুঝছস? রিধির চুক্তিতে মুখ লুকিয়ে হাসছে সোহান। অন্যদিকে আশিক নির্বাক, হতবাক, বাকহীন, স্তব্ধ, নিরেট হয়ে গেল যেন। অবাক হয়ে বলল, আমি কবে তোরে ফুচকা খাওয়াই নাই? যখন চাইছুস দিছি, তাইলে মানে আমার বিয়েতে বাধা পড়লো কেন? রিধি মুখ বাঁকিয়ে বলল, ইয়ে হাইছে, গত 1 মাসে একবারও ফুচকা খাওয়াইতো না আমারে। আশিক অচল শান্ত চিত্তে বলল, ওই 1 মাসটাই তো খালি। নিজের চুক্তিতে সফল হওয়ার ভঙ্গিতে রিধি বলল, এইটাই তো, গত 1 মাস খাওয়াস নাই, তাই তোর বিয়েটাও হালকা একটু ঝুলে আছে। জবাব দেওয়ার মতো কিছুই পেল না আশিক। রিধির তাগিদে পুনরায় খেলা শুরু হলো। এবার আশিকের পালা। আশিকও বেশ দক্ষতার সাথে গুটিগুলো তুলে নিল। তারপর সোহানকে ডেয়ার দিল। নিজের ডেয়ার সম্পন্ন করে এবার সোহানের গুটি তোলার পালা। পরপর কয়েকবার প্র্যাকটিস করে নিল সোহান। রিধি আশিক তার দিকেই তাকিয়ে। সোহানের হেয়ালি পনায় বিরক্ত হলো রিধি। চোখ মুখ কুঁচকে বলল, ভাইয়া তাড়াতাড়ি করো তো, এবার শুরু করো খেলা। সোহান কিভাবে খেলবে তা মনে মনে ছক কষে আস্তে করে উত্তর দিল। গুটিগুলো ডেস্কের উপর ফেলল সোহান। একটা গুটি তুলে উপরের দিকে ছুঁড়ে দিল। রিল্যাক্সে বাকি 4টে গুটি তুলে নিল, কিন্তু কই ছুঁড়ে দেওয়া গুটিটা তার হাতে এলো না। সহসা কারো মৃদু আর্তনাদের শব্দ কানে এলো। পেছনের দিকে থেকে আওয়াজটা আসছে। ডেস্কের গুটি থেকে দৃষ্টি সরিয়ে প্রথমে সামনে বসে থাকা রিধির দিকে তাকালো। রিধি মাথায় হাত দিয়ে সামনে দরজার দিকে তাকিয়ে। কি হয়েছে বুঝতে পারল না সোহান। পাশে বসে থাকা আশিকের দিকে তাকালে দেখলো আশিকও ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ নিজেও দরজার দিকে দৃষ্টি দিল সোহান। হা হয়ে গেল মুখ। কপালে হাত দিয়ে এক তালে ঘষে চলেছে রাহি। বুঝতে আর বাকি রইল না ছুঁড়ে দেওয়া গুটিটা কই লেগেছে। 12টায় মিটিং আছে রিধির, বিদেশি ক্লায়েন্টদের সাথে। কথাটা রিধিকে মনে করিয়ে দিতেই এসেছিল রাহি। আকস্মিক আঘাতে সেও হতভম্ব। চোখ ছোট ছোট করে একবার রিধির দিকে তাকালো। ব্যথাটাকে গিলে নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। রিধি এগিয়ে গেল রাহির দিকে। আঘাতপ্রাপ্ত স্থানটা পর্যবেক্ষণ করে নিয়ে বলল, রাহি, বেশি ব্যথা পেয়েছো কি? না ম্যাম, ওই আর কি একটু। রাহির কথায় যেন রিধি সন্তুষ্ট হলো না। কপাল থেকে রাহির হাতটা নিজেই সরিয়ে দেখল। না, তেমন কিছু বোঝা যাচ্ছে না। তবে মেয়েটার জন্য মায়া হচ্ছে। কি একটা পরিস্থিতি। তবে কাকেই বা কি বলবে, হঠাৎ করেই ঘটে গেছে। সোহানের দিকে এক পলক তাকিয়ে রাহিকে বলল, ইমিডিয়েটলি মেডিসিন লাগিয়ে নাও, ভালো না লাগলে বাড়ি চলে যেতে পারো। মিটিং আমি একাই অ্যাটেন্ড করে নিব। রাহি ইতস্তত করল। আজই প্রথম দিন অফিস, প্রথম দিনেই কাজের মাঝখানে এমন ব্যাঘাত। আবার বাড়ি চলে গেলে কেমন দেখায়। খানিক ভেবে হালকা স্বরে বলল, নো নিড ম্যাম। রিধি খানিক রাগ দেখিয়ে বলল, ডু দ্যাট হোয়াট আই সে। আর কথা বাড়াবার সাহস করে উঠতে পারল না রাহি। ঘাড় নাড়িয়ে চলে গেল। রাহি চলে গেলে রিধি এসে বসলো নিজের চেয়ারে। সোহান মুখটা কাছুমাছু করে রেখেছে। আশিক মিটমিট করে হাসছে। আশিকের সাথে চোখাচোখি হতেই শব্দ করে হেসে উঠল দুইজনে। সোহান মুখটা ছোট করে বলল, তোরা হাসছিস? রিধি নিজের হাসি থামানোর চেষ্টা করলো, কিন্তু তাতে কাজের কাজ কিছুই হলো না। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল আশিক আর রিধির। সোহান পুনরায় বলল, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তোরা আমাকে লেগ পুল করছিস। আশিক পেটে হাত দিয়ে কোনো মতে বলল, সিরিয়াসলি সোহান, তুমি এতবার ট্রাই করছো, ট্রাই করে শেষে খেলতে গিয়ে সবগুলো গুটি তোলার জন্য গুটিটা এমনভাবে ছুড়লে যে সোজা কাজ ভেদ করে মেয়েটার মাথায় লাগলো।
আশিকের কথা শেষ হতেই রিধির হাসির গতি পুনরায় বাড়ল। ভাগ্যে সাউন্ড প্রুফ করা কেবিন, না হলে এতক্ষণ আসিফের স্টাফরা সিইও এর এমন রূপ দেখা পরবর্তীতে আর ভয় পেত না। স্টাফরা একেবারে ভয় পেলে চলে নাকি? কথাটা ভেবে আশেপাশে তাকিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো রিধি। সোহান ইনোসেন্ট ফেস করে বলল, আমি এসব খেলছি নাকি আগে, তাই তো এমন হলো। আমি ভাবছি ঘুঁটি তুলতে হলে তো ছুড়ে দেওয়া ঘুঁটিটা বেশি উঁচুতে না দিতে পারলে ঘুঁটি তুলতে পারবো না, তাই আর কি। সোহানের ইনোসেন্ট ফেসে আরো হাসি পেল রিধির। কথার টোনে সোহানকে পিঞ্চ করে বলল, তাই এমনভাবে ছুড়লে যে সোজা। কথাটা শেষ করার আগেই হাসিতে মেতে উঠল রিধি আর আশিক। কিছু সময় পর পুনরায় খেলা শুরু হলো। রিধি চোখের পলকে গুটি তুলে সোহানকে ট্রুথ দিল। ভাইয়া, তোমার গার্লফ্রেন্ড কয়টা বর্তমানে? মুচকে হেসে গলাটা পরিষ্কার করে নিল সোহান। লাজুক হাসার ভান করে রিধির দিকে তাকিয়ে বলল, আমার গার্লফ্রেন্ডের সংখ্যা গুণে শেষ করা যাবে না, কয়টার কথা বলবো? কথাটা বলে রিধিকে চোখ টিপ মেরে বলল, তবে সত্যি বলছি রিধি, তুই যদি আমাকে বিয়ে করতি তাহলে এইসব গার্লফ্রেন্ড কেন, কোনো মেয়ের কাছে যেতাম না। আশিক সোহানের কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলল, ভাই, ওরে বিয়ে করলে ফুচকা খাওয়াইতে খাওয়াইতে তুমি ফকির হয়ে যেতে। ওর জন্য হৃদ ভাইয়াই ঠিক আছে, হৃদ ভাইয়াই ওকে সামলাতে পারবে। আশিকের কথা মুখ বাঁকিয়ে রাগ দেখালো রিধি। সোহান আশিককে সমর্থন করে বলল, এটা একদম ঠিক বলেছ আশিক। নিজের এমন লেকপুল মোটেই মানতে পারল না রিধি। গুটিগুলো শব্দ করে আশিকের দিকে দিয়ে বলল, এত হিহি হাহা বাদ দিয়ে খেলা শুরু কর। আশিক আর কথা বাড়ালো না। রিধির মতো আশিকও গুটিগুলো তুলে পাকা চোখে চাইল রিধির দিকে। রিধি চোখে চোখ করে বলল, ওইভাবে তাকাচ্ছিস কেন? আশিক শয়তানি হাসি দিয়ে বলল, দোস্ত, এবার তুমি বলো, ট্রুথ অর ডেয়ার? এখন আশিক কি জিজ্ঞেস করবে সেটার উত্তরেও নির্ঘাত লেকপুল করবে। থাকে তো আমাকে পচানোর জন্য, তার থেকে ডেয়ার নেওয়াটাই বেটার হবে। কি বা করতে বলবে এখানে? এসব ভেবে রিধি খসখসে গলায় বলল। ডেয়ার। আশিক যেন এমন কিছুই শুনতে চেয়েছিল। বিশ্বজয়ের হাসি ফুটিয়ে বলল, ওকে দেন, হৃদ ভাইয়ার মিমিক্রি করে দেখা। রিধি নড়ে চড়ে বসলো। ঢোক গিলে আশিকের দিকে তাকিয়ে বলল, আর কাউকে পেলি না? আশিক উল্লাসের সহিত বলল, অন্য কারোর কথা কেন বলো, হৃদ ভাই আমাদের হিরো, আইডল নিউ এসিপি। এখন কাহিনী বাদ দিয়ে কর। রিধি উঠে দাঁড়ালো। পরনের ব্লেজারটা ঠিকঠাক করে ভাব নিয়ে দাঁড়ালো। গলা ছেড়ে ডায়লগ দিল, ঋষাদ চৌধুরীর হৃদ আস্ত একটা আতঙ্ক। আর ভয় আমাকে দেখাচ্ছিস? বাঘ জঙ্গলে দুই একদিন তর্জন গর্জন করে ঠিকই, তবে জঙ্গলের শের কিন্তু একজনই। তার এক হুঙ্কারে জঙ্গল থমথমে হয়ে যায়, ভয়ে ছড়িয়ে পড়ে সকল পশু পাখির মনে। আশা করি কি বলতে চাইছি। চোখ বড় বড় করে দরজার দিকে তাকিয়ে রইল রিধি। কথা শেষ করার মতো শব্দ আর নিজের গলনালীতে পেল না। জম হাজির। এখন নির্ঘাত তার মিস্ত্রি করার দায়ে রিধিকে চড়িয়ে চড়িয়ে সেচ দিবে। সহসা গালে হাত দিয়ে ফেলল রিধি। হুট রিধির থেমে যাওয়া পিছনে তাকালো আশিক সোহান। কর্ণকুহরে পৌঁছলো কারো রাগী থমথমে নিকোষ স্বর। কি হচ্ছে কি এখানে? তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো সোহান আশিক। আশিক কাঁপা কাঁপা স্বরে বলল, তেমন কিছু না ভাইয়া, এই খেলা হচ্ছে আর কি। রিদ পকেটে হাত গুছিয়ে ভিতরে ঢুকলো। সাদা শার্ট আর জিন্স প্যান্ট তার পরনে। চুলগুলো খানিক এলোমেলো। ফিনফিনে গলায় আশিকের দিকে তাকিয়ে বলল, আশিক, তোমার আব্বু ফোন করছিল, সেই সকালে বাড়ি থেকে বের হয়েছো, এখনো বাড়ি যাচ্ছ না, চিন্তায় আছেন তিনি। তোমাকে রিধিকে কল করেও পাননি, তাই আমাকে কল করেছিল, তাড়াতাড়ি বাড়ি যাও। ডেস্কের উপর থেকে নিজের ফোনটা নিয়ে দেখলো 30টি মিসড কল। ফোন সাইলেন্ট ছিল বিধায় টেরই পায়নি। ফোনটা পকেটে পুরে নিচু স্বরে, জি ভাইয়া, আসছি। সারাদিন এখানে পড়ে থাকলে কাজ টাজ তো লাটে উঠবে, অফিসে যাবি সোজা। সোহান টানে বামে মাথা হেসে বলল, ঋষাদ চৌধুরী রিদ কিন্তু খালি অ্যাকশন সিনেই থাকে না, রোমান্টিক সিনেও থাকে। দাঁড়িয়ে আছো কেন? বসো, তোমারই তো কেবিন। ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা হচ্ছিল। তাকাও, 10 মিনিট আমার চোখের দিকে তাকিয়ে থাকবে। পলক ফেলা চলবে না, পলক ফেললেই শাস্তি।
এখন বাজে 10:50। 11টায় তোমার টাইম শেষ। ইউর টাইম স্টার্টস নাও মেরি জান। তুমি হেরে গেছো মহারানী, এবার শাস্তি তো তোমাকে পেতে হবে। হৃদ যে রিধির সাথে মজা করছে ধরতে 1 মিনিটও লাগলো না রিধির। চেয়ার থেকে উঠে এগিয়ে গেল হৃদের দিকে। সহসা হৃদের মুখের ধরন পরিবর্তনে ভ্রু কুঁচকে তাকালো হৃদ। এগিয়ে গিয়ে হৃদের গলা ছড়িয়ে সোজা বসলো তার কোলে। হৃদের বুকে মাথা দিয়ে আদুরে বাচ্চার মতো অধিকার নিয়ে বলল, আপনি শাস্তি দেবেন আমাকে? এও হবে? মুখটা থমথমে হয়ে গেল হৃদের। মেয়েটা বেশ চালাক, ঠিক তার দুর্বল ধরে ফেলেছে। হৃদ যে তাকে ধমকও দেবে না ভালো করেই জানে সে। তাই আর কি নিজের হাতের বন্ধনীতে আগলে নিল রিধিকে। মাথা তুলে হৃদের দিকে তাকালো রিধি। পেটের মৃদু শব্দ কানে এলো। হাত দিল হৃদের পেটে। আকস্মিকভাবে পেটে হাত দেওয়া খানিক ভরকে গেল হৃদ। হাত বাদ আলগা হলো। রিধি পড়ে যেতে নিলে পুনরায় শক্তি দিয়ে বেঁধে নিল নিজের সাথে। রিধি বেশ বিজ্ঞদের মতো কিছু দেখছে। সেদিকে দেখে হৃদ বলল,